স্যার, রেকর্ড হচ্ছে। আচ্ছা, ওকে। সো বেসিক্যালি আমরা আজকে যে জিনিসটা পড়বো, আমরা মিথস পর্যন্ত শেষ করেছিলাম যতটুকু আমার মনে পড়ে, রাইট? সবগুলো মিথসই শেষ জি করেছি, স্যার। রাইট? জি স্যার, আচ্ছা, মিথ শেষ আমরা হয়েছে। exactly, আমরা আজকে চলে আসবো হচ্ছে লেভেল অফ টেস্টিং এ। আমরা একটা চ্যাপ্টার দেখবো পুরোটাই টেস্টিং এর উপর। একটা সফটওয়্যারকে কিভাবে টেস্টিং করা হয় সেটার উপর পুরো চ্যাপ্টারটা বানানো হয়েছে। এখন তোমার কাছে কি মনে হয় যে আমরা যে লেভেল অফ টেস্টিং পড়ছি বা আমরা টেস্টিং নিয়ে কথা বলছি, এটা ইম্পর্টেন্ট কেন? এটা না করলেও তো হয়, বাট আসলে এটা কেন দরকার? স্যার, এটা আমাদের বেসিক্যালি দরকার টু গেট মোর প্রিসাইজ রেজাল্ট আর কি। যে মানে রাইট। আমার কোনো রকম ফ্ল থাকবে না, কোনো রকম সমস্যা হবে না, আমি এটাকে এনশিওর করব। কোনো বাগ আছে কিনা, কোনো এরর জি আছে স্যার, কিনা, হ্যাঁ। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো। সো আমরা আসলে এই টেস্টিংটাকে দুটো ভাগে ভাগ করেছি। একটাকে বলা হচ্ছে ফাংশনাল টেস্টিং, আরেকটাকে বলা হচ্ছে নন ফাংশনাল টেস্টিং। আমাদের কি মনে আছে আমরা আমরা একটা কোনো একটা চ্যাপ্টারে আমরা ফাংশনাল রিকোয়ারমেন্টস এবং নন ফাংশনাল রিকোয়ারমেন্টস দেখেছিলাম? জি স্যার, ইউএমএল ডায়াগ্রাম যখন আমরা পড়ছিলাম স্যার, তখন দেখেছি। এক্স্যাক্টলি। সো এই ক্ষেত্রে যখন আমরা ফাংশনাল রিকোয়ারমেন্টস গুলোর উপরে হচ্ছে টেস্টিং চালাবো, তখন কিন্তু সেটা হচ্ছে ফাংশনাল টেস্টিং। আর অন দি আদার হ্যান্ড যখন নন ফাংশনাল রিকোয়ারমেন্টস এর উপরে আমরা টেস্ট গুলোকে চালাবো, ঠিক আছে, তখন সেটাকে বলছে নন ফাংশনাল টেস্টিং। নাম শুনেই বোঝা যায়। তো ফাংশনাল টেস্টিং এর মধ্যে কয়েকটা ভাগ করেছে, যেমন ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, সিস্টেম টেস্টিং, রিগ্রেশন টেস্টিং, অ্যাকসেপ্টেন্স টেস্টিং, আলফা বেটা টেস্টিং। বাট এতগুলো টেস্টিং এখানে ডিসক্লোজ করা হয় নাই বা এখানে পুরোপুরি জিনিসটাকে ডেসক্রাইব করা হয় নাই। শুধু তিনটা টেস্টিং এর কথা এখানে বলা হয়েছে ইন ডিটেলস: ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং আর সিস্টেম টেস্টিং। অন দি আদার হ্যান্ড, নন ফাংশনাল টেস্টিং এর মধ্যে পারফরমেন্স টেস্টিং, আর হচ্ছে এখানে আমরা যদি একটু নিচে যাই, পারফরমেন্স টেস্টিং, দেন হচ্ছে লোড আর স্ট্রেস টেস্টিং। লোড স্ট্রেস টেস্টিং পারফরমেন্স টেস্টিং এর একটা পার্ট। সো এটাকে আমরা মানে এই যে এই লোড এন্ড স্ট্রেস দেখো ব্র্যাকেটে দেওয়া হয়েছে। তো এই জিনিসটাকে শুধুমাত্র এখানে ব্যাখ্যা করা হয়েছে। তো এখানে যতগুলো টেস্টিং দেখছো সেগুলো জেনে রাখা ভালো যে কতগুলো টেস্টিং আমাদের লাগে, বা সবগুলো এখানে এক্সপ্লেন করা হয় নাই। তো আমরা এখন সরাসরি চলে যাব ফাংশনাল টেস্টিং। ফাংশনাল টেস্টিং ওরা আসলে কি বলছে? প্রথমেই ওরা কিন্তু ইউনিট টেস্টিং এর কথা বলছে। এবং ইউনিট টেস্টিং এর কথা আমরা মানে একটা চ্যাপ্টারই আছে ইউনিট টেস্টিং, সেটা আমরা পুরোটা দেখব। তার আগে একটু দেখি, দিস টাইপ অফ টেস্টিং ইজ পারফর্মড বাই দ্য ডেভেলপার্স। সাধারণত যারা ডেভেলপার তারাই পারফর্ম করে থাকে। বিফোর দ্য সেট আপ ইজ হ্যান্ডেড ওভার দ্য টেস্টিং টিম। তার মানে টেস্টিং টিমের কাছে সেট আপটা দেওয়ার আগে ডেভেলপার নিজে একবার টেস্ট করে দেখে, কারণ সে প্রোগ্রামটা বানিয়েছে, ডেভেলপ করেছে। তার তো আগে দেখতে হবে আগে যে আমার প্রোগ্রামে কি কি প্রবলেম আছে, এগুলো আমার আগে ফাইন্ড আউট করা দরকার। হ্যাঁ, আমি তারপরে ফাইন্ড আউট করে টেস্টারদেরকে দিব যে হ্যাঁ তোমরা আবারও টেস্ট করে দেখো যে আরো কোনো প্রবলেম তোমাদের চোখে পড়ে কিনা। নিজের প্রবলেম তো নিজের চোখে অত বেশি পড়ে না। আচ্ছা, টু দ্য টেস্টিং টিম টু ফর্মালি এক্সিকিউট দ্য টেস্ট জি কেসেস। স্যার। ইউনিট টেস্টিং ইজ পারফর্মড বাই দ্য রেসপেক্টিভ ডেভেলপার্স অন দ্য ইন্ডিভিজুয়াল ইউনিটস। আমরা কিন্তু ছোট 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 এক একটা ইউনিটের উপর এই টেস্টগুলো করি। অফ সোর্স কোর্স অ্যাসাইন এরিয়াস, তার মানে কি, ধরো একটা ছোট মেথড, ওই মেথডটাকে নিয়ে আমি আলাদাভাবে টেস্ট করলাম। ঠিক আছে, এবং এই জিনিসটা আমি একটা টিউটোরিয়াল দিয়েছি, ওখানে আছে এই পুরো জিনিসটা দেখানোই আছে। ছোট্ট একটা মেথড নিয়ে আমরা হচ্ছে বেসিক্যালি এটাকে কিভাবে টেস্ট করে থাকি। ঠিক আছে, সো এরকম ছোট্ট 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 জি ইউনিট স্যার। নিয়ে আমরা টেস্টিংটা করি। So the developers used test data that is separate from the test data of the quality assurance team. So এরা সাধারণত এখানে কিছু টেস্ট ডেটা ইউজ করে থাকে। আর এই টেস্ট ডেটা গুলো কিন্তু কোয়ালিটি অ্যাসুরেন্স টিম যে টেস্ট ডেটা ইউজ করে সেগুলোর উপর না। এটা আমরা আরো ডিটেলসে দেখবো, এখন আপাতত এই লাইনটা ওভাবে না দেখলেও চলবে। এখন আমরা এখানে আসি। So the goal of unit testing is to isolate each part of the program. Isolate করা মানে কি, একটা বড় প্রোগ্রাম থেকে ছোট ছোট পার্ট আমরা খুলে নিব, and show that individual parts are correct in terms of requirements and functionality. এবং দেখতে হবে যে ছোট্ট ছোট্ট পার্ট গুলো কারেক্ট কিসের কিসের ভিত্তিতে দেখবো, তাদের যে রিকোয়ারমেন্ট গুলো ছিল, সেই পার্টটা যে কাজটা করার কথা ছিল সেই কাজটা সে করছে নাকি, অথবা তার যে ফাংশনালিটিটা তার মধ্যে থাকার কথা ছিল সেটা তার মধ্যে আছে কিনা। সো ফর এক্সাম্পল আমি যদি এটাকে একটু এভাবে বলতে চাই, যেমন আমি হচ্ছে এখানে বেসিক্যালি এই যে ইউনিট, ঠিক আছে, আমার একটা বড় এরকম ধর একটা প্রোগ্রাম ছিল, এটা একটা পুরোটা একটা প্রোগ্রাম, তাকে আমি এরকম ছোট ছোট ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 এরকম ছোট ছোট চাঙ্কে আমি ভাগ করে রেখেছি। প্রত্যেকটা চাঙ্কে আমি আলাদা আলাদা ভাবে টেস্ট করব। এটাই জি হচ্ছে স্যার। ইউনিট। বোঝা যাচ্ছে? ওকে। আচ্ছা, সো এখন এটা তো গেল ইউনিট টেস্টিং, ওকে ফাইন। তো বুঝছি এখন স্যার।
এখন হলো ইন্টিগ্রেশন টেস্টিং। ইন্টিগ্রেশন টেস্টিংটা কি? ইউনিট টেস্টিংটা হচ্ছে ছোট ছোট চাঙ্ক, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এভাবে করে করে আগালাম। ইন্টিগ্রেশন টেস্টিংটা কি? The testing of combined parts of an application to determine if they function correctly together is integration testing. আচ্ছা, আমরা যখন ইউনিট টেস্টিং গুলোকে একসাথে ছোট ছোট মেথড গুলোকে যখন টেস্ট করে করে একসাথে জোড়া লাগাচ্ছি, সেটা কি ইন্টিগ্রেশন হচ্ছে নাকি হচ্ছে না? জি স্যার। হচ্ছে। আচ্ছা, এখানে কি স্যার মানে দুইবার জোড়া লাগানো মানে তো ইন্টিগ্রেশন আর কি। ইন্টিগ্রেশন, তাহলে এইটা আবার কি ধরনের টেস্টিং? ইউনিটে তো একটা টেস্টিং করলামই, আবার ইন্টিগ্রেশনের মধ্যে কি আমরা কিসের টেস্টিং এর কথা বলছি বলো তো? স্যার ইউনিটে স্যার হচ্ছে হলো আমরা মানে মানে জিনিসগুলোকে স্যার আলাদা আলাদা করে স্যার দেখতেছি যে মানে কোনো রকম বাগ আছে নাকি বা বাগ টেস্টিং। আর হুম, ইন্টিগ্রেশন টেস্টিং এ স্যার আমরা যেটা চেক করতেছি সেটা হচ্ছে আমরা সবগুলা প্রোগ্রামকে যখন আলাদা করে নিলাম, আলাদা হুম, করে রিফার্নিশ করার পরে যখন আবার আমরা স্যার জোড়া লাগাচ্ছি তখন আমার জিনিসটা কম্বাইনলি ঠিকঠাক ভাবে কাজ করতেছে নাকি এক্স্যাক্টলি, সেটা চেক করবে। এক্স্যাক্টলি। একটা তো হচ্ছে যে আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি চেক করলাম, তারপরে সবগুলো যখন একবারে জোড়া লাগাবো, তো জোড়া লাগাতে গেলে নিশ্চয়ই কিছু ভেতরে অনেক সময় দেখা যায় যে ঝামেলা টামেলা হয়, ইন্টারাকশনে প্রবলেম হয়। তো সেগুলো কি আলটিমেটলি ঠিকঠাক আছে কিনা, বা আলটিমেটলি ফুল প্রোডাক্টে কোনো প্রবলেম আছে কিনা, সেটা কিন্তু আমরা এখানে দেখার চেষ্টা করি। এবং এটাকে আবার ওরা দুটো ভাগে ভাগ করেছে। ওরা বলছে একটা হচ্ছে বটম আপ ইন্টিগ্রেশন, একটা হচ্ছে টপ ডাউন ইন্টিগ্রেশন। আচ্ছা, বটম আপ মানে কি? নিচ থেকে উপরে। আরেকটা হচ্ছে টপ ডাউন মানে কি? উপর থেকে নিচে। সো এই দুটো টেস্টিং, এই দুটো ইন্টিগ্রেশন আবার কেমন এটা একটু দেখো। তো বটম আপ টেস্টিংটা একটু দেখি। এটা হচ্ছে টেস্টিং বিগিনস উইথ ইউনিট টেস্টিং followed by test of progressively higher level combinations of units called modules of builds. এই লাইনটা শুনে একটু হয়তো বোঝা যায় না যে আসলে কি বলতে চাচ্ছে, এটাকে আমি একটু ছবির মাধ্যমে দেখাবো। তো বটম আপ ইন্টিগ্রেশন কিন্তু, তো বটম আপ ইন্টিগ্রেশন বলতে এখানে কি বোঝাচ্ছে? ফর এক্সাম্পল, এখানে ধরো আমার এই জায়গায় মনে করো যে বটম আপ। তো ধরো আমার এই জায়গায় আমি লগ ইন একটা ইউনিট, ঠিক আছে, শো রিপোর্ট একটা ইউনিট, এগুলো এগুলো প্রত্যেকটা একটা ইউনিট ধরতে পারি না আমি? লগ ইনকে আলাদা একটা ইউনিট বলতে পারি না যে এই এই ইউনিটের টেস্টিংটা আমি, লগ ইনের টেস্টিংটা আমি আগে করব, লগ ইনটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা, এটার পারফরমেন্স ঠিক আছে কিনা সেগুলো আমি আগে চেক করলাম। তারপরে শো রিপোর্ট নামে আমার সফটওয়্যারে একটা ফিচার থাকার কথা, সেটাকে আমি আলাদা টেস্টিং করলাম। তারপর প্রেসক্রিপশন জেনারেট, যদি এটা ডক্টরি ওয়েবসাইট হয়, প্রেসক্রিপশন জেনারেট রিলেটেড একটা ফিচার থাকার কথা, সেটাকে আলাদা জেনারেট করলাম। তো এগুলো প্রত্যেকটা ইউনিট ছিল, এখন এগুলোকে আমি ইন্টিগ্রেট করব। ঠিক আছে, তো ইন্টিগ্রেট যদি করি তাহলে অ্যাকর্ডিং টু, এটার নাম কি বলেছে? অ্যাকর্ডিং টু বটম আপ ইন্টিগ্রেশন। তাহলে কোত্থেকে কোথায় ইন্টিগ্রেশনটা হবে বলতো? স্যার ট্রানজ্যাকশন থেকে স্টার্ট হবে ইন্টিগ্রেশনটা করা আর কি। এখানে 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 কাহিনী মানে আছে, নিচ এখানে থেকে। এখানে একটা জিনিস খেয়াল করো। আমরা টপ ডাউন ইন্টিগ্রেশনটা তাহলে আগে একটু এখানে দেখি। আচ্ছা, সো এখন খেয়াল করো, টেস্টিং দ্য হাইয়েস্ট লেভেল মডিউলস আর টেস্টেড ফার্স্ট। তার মানে এ দেখো, আমি যদি আমি একটু এটা দেখালে তুমি বুঝতে পারবা টপ ডাউনে কি হচ্ছে। দ্য হাইয়েস্ট লেভেল মডিউলস আর টেস্টেড ফার্স্ট এন্ড প্রোগ্রেসিভলি লোয়ার লেভেল মডিউলস আর টেস্টেড আফটার দ্যাট। আচ্ছা, সো এখন এই যে টপ ডাউন ইন্টিগ্রেশন, সেখানে বলতেছি কি হাইয়েস্ট লেভেল মডিউলস আর টেস্টেড ফার্স্ট and progressively lower level modules are tested after that. In a comprehensive software development environment, bottom up testing is usually done first, followed by top down testing. আচ্ছা, সো হাইয়েস্ট লেভেল মডিউল কিন্তু এখানে কথাটা আগে বলা হয়েছে। সো দেখো, আমি যদি আমার এই ছবিটার দিকে তাকাই, তাহলে এখানে সবচেয়ে কমপ্লিকেটেড জিনিসটা হচ্ছে ট্রানজেকশন, রাইট? জি স্যার। ট্রানজেকশন ধরে নিচ্ছে আমি সেটা সবচেয়ে কমপ্লিকেটেড। এবং এখানে যেটা বলা হচ্ছে যে হাইয়েস্ট লেভেল, দেখো হাইয়েস্ট লেভেল এখানে কি বলেছে, হাইয়েস্ট লেভেল মডিউলস আর টেস্টেড ফার্স্ট। তাহলে এটাকে যদি আমি হাই লেভেল মডিউল ধরি, তাহলে এখন আমি যদি ইন্টিগ্রেশন করা শুরু করি, তাহলে টপ ডাউন অ্যাপ্রোচে সবার প্রথমে ইন্টিগ্রেট হবে কে? টপ ডাউন। টপ ডাউনে স্যার লগ ইন আগে আসবে। না না না, এখানে কাহিনী আছে, দেখো আবারও দেখাই। টপ ডাউনে বলছে টেস্টিং দ্য হাইয়েস্ট লেভেল মডিউলস আর টেস্টেড ফার্স্ট। স্যার ও আচ্ছা, হাইয়েস্ট লেভেল হাইয়েস্ট মডিউল তো স্যার আমি ইয়াকে করতেছি না, মানে কমপ্লিকেটেডটাকে তো স্যার আমি হাইয়েস্ট মডিউল বলবো। তাহলে স্যার ট্রানজেকশন, ট্রানজ্যাকশন এক্স্যাক্টলি, আসবে। জি স্যার, হ্যাঁ হ্যাঁ, তাহলে এক্স্যাক্টলি ট্রানজ্যাকশন আসবে। ট্রানজেকশনটা আগে আসবে। তো ট্রানজেকশনটা সবার প্রথমে ইন্টিগ্রেশনের জন্য প্রস্তুত হবে, তারপরে কে ইন্টিগ্রেশনের জন্য প্রস্তুত হবে। এই স্যার দেখো আমি কিন্তু প্রেসক্রিপশন লেভেল জেনারেশন দিয়েছি, যেটা। এক্স্যাক্টলি জি আমি স্যার, কিন্তু হ্যাঁ এখানে ট্রানজেকশনকে 4 দিয়েছি, প্রেসক্রিপশনকে 3 দিয়েছি, শো রিপোর্টকে 2 দিয়েছি, লগইনকে 1 দিয়েছি। তার মানে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে ট্রানজেকশনের। সো আমি যখন টপ ডাউন অ্যাপ্রোচে যাব, ইন্টিগ্রেশনের সময় যখন টপ ডাউন অ্যাপ্রোচ, আমি আবার স্লাইডটা দেখাই। তো টপ ডাউন ইন্টিগ্রেশন টেস্টিং, দ্য হাইয়েস্ট লেভেল মডিউলস আর টেস্টেড ফার্স্ট। তার মানে এই জায়গায় হাইয়েস্ট লেভেল মডিউল কে? এই সবগুলোর মধ্যে হাইয়েস্ট লেভেল স্যার ইউনিটটা কার? ট্রানজেকশন। ট্রানজ্যাকশন 4।
ট্রানজেকশনকে নেব, তার সাথে কাকে ইন্টিগ্রেট করব? তারপরে স্যার প্রেসক্রিপশন জেনারেটকে ইন্টিগ্রেট করব। এক্স্যাক্টলি, তার সাথে কাকে ইন্টিগ্রেট করব? তারপরে শো রিপোর্টকে, দেন স্যার লগইনকে। লগইনকে। তাহলে এটা কি হচ্ছে, টপ ডাউন অ্যাপ্রোচ হচ্ছে, রাইট? তো এটাকে বলা হয় জি টপ স্যার। ডাউন ইন্টিগ্রেশন। এগুলো প্রত্যেকটা এক একটা ইউনিট, এবং প্রত্যেকটা ইউনিটকে আলাদা আলাদা ভাবে টেস্ট করা হয়েছে, এরপরে ইন্টিগ্রেট করা হয়েছে, কিন্তু ইন্টিগ্রেট করা হয়েছে টপ ডাউন অ্যাপ্রোচে, রাইট? প্রথমে জি স্যার। ট্রানজাকশন, তারপরে প্রেসক্রিপশন, তারপরে শো রিপোর্ট, তারপরে লগইন, যেটা কিনা এই যে বলা হয়েছে যে টপ ডাউন, এই যে দেখো এখানে বলা হয়েছে। সো টপ ডাউন টেস্টিং এ দ্য হাইয়েস্ট লেভেল মডিউলস আর টেস্টেড ফার্স্ট এন্ড প্রোগ্রেসিভলি লোয়ার লেভেল মডিউলস আর টেস্টেড আফটার দ্যাট। তার মানে প্রত্যেকটা হাইয়েস্ট লেভেল মডিউল গুলোকে টেস্ট করে লোয়েস্ট লেভেল মডিউলের সাথে আস্তে আস্তে ইন্টিগ্রেট করতে থাকা হয়। আচ্ছা, এবার জি বটম স্যার। আপ ইন্টিগ্রেশন কি? টেস্ট বিগিনস উইথ ইউনিট টেস্টিং ফলোড বাই টেস্টস অফ প্রোগ্রেসিভলি হায়ার কম্বিনেশনস অফ ইউনিটস কল। আচ্ছা, সো এটা কিন্তু এখানে কি হয়, বটম আপ ইন্টিগ্রেশনে আমরা তাহলে এই ইন্টিগ্রেশনটা কোথায় করব? বটম আপ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা কোনটাকে আগে ধরবো? স্যার বটম আপে তাহলে কি স্যার লগইন আগে আসবে, যেহেতু স্যার এটা লেভেল সবচেয়ে কম? এক্স্যাক্টলি, হিসাব মতে তাই আসা উচিত না? জি স্যার। ঠিক আছে, সো টপ ডাউনে যদি ওরা যে বলছে টপ ডাউন ইন্টিগ্রেশন, টপ ডাউনে যদি হাইয়েস্ট লেভেলটাকে আগে ধরা হয়, তাহলে বটম আপে আমরা কি করব? যেগুলো মোটামুটি একটু লোয়েস্ট কম, লেভেলটাকে। সেগুলোকে জি আগে স্যার। ইন্টিগ্রেট করার জন্য রাখবো, রাইট? জি স্যার। সো আমার তখন কি হবে, লগ ইন আসবে, এক নাম্বারটাকে আগে আসবো, তারপরে বটম আপ। তার মানে বটম হচ্ছে, বটম বলতে আসলে এখানে এই নিচ থেকেও আমরা এখানে কেন কনফিউশন হয়, কারণ আমরা নিচ থেকে উপরে দেখতেছি, উপর থেকে নিচে দেখতেছি, সেটা না, আমরা দেখবো প্রায়োরিটি। ঠিক আছে, এই যে 4 এখানে যে নাম্বারটা দেওয়া আছে, সো বটমে কি আছে, লগ ইন আছে। তো প্রথমে লগ ইনকে আমরা ইন্টিগ্রেট করার জন্য রেডি করব, তারপরে শো রিপোর্টকে ইন্টিগ্রেট করার জি জন্য স্যার। রেডি করব, তারপর জি স্যার। প্রেসক্রিপশন। এখন এটা ডিপেন্ডস অন দ্য কোম্পানি, যে তারা কি টপ ডাউন অ্যাপ্রোচে যাবে নাকি ওরা বটম আপ অ্যাপ্রোচে আসবে, রাইট? ইন্টিগ্রেশনটা কি তারা টপ ডাউন থেকে করবে নাকি বটম আপ থেকে করবে? ইট ডিপেন্ডস অন দ্য কোম্পানি, রাইট? জি স্যার। আর পার্থক্যটা কি বোঝা যায়, যে টপ ডাউন অ্যাপ্রোচে গেলে আমরা কোনটাকে ইন্টিগ্রেশনের জন্য আগে প্রস্তুত করব? আচ্ছা বলতো, আমি যদি বটম আপ অ্যাপ্রোচে আগাই, বটম আপ, বটম মানে কি, সবচেয়ে কম ভ্যালু যার, তাকে ইন্টিগ্রেশনের জি জন্য স্যার। প্রস্তুত করবো। তো এখানে সবচেয়ে কম ভ্যালু হচ্ছে লগ ইনের, তারপরে লগইনের। শো তারপরে রিপোর্টের। প্রেসক্রিপশন। এভাবে তাদেরকে ইন্টিগ্রেশন করব। আর ইন্টিগ্রেশনটা যদি টপ ডাউন করতে চেতাম, বটম আপ না করে, স্যার তাহলে ট্রানজাকশন আগে আসবে, দেন প্রেসক্রিপশন জেনারেট, দেন শো রিপোর্ট, দেন লগইন। লগ ইন। আচ্ছা, বোঝা গেছে নাকি এটা কঠিন লাগে? না স্যার বুঝছি, মানে এটা আর কি আমরা লেভেল ওয়াইজ আমরা স্যার এটাকে মানে ইন্টিগ্রেট করব আর কি। এক্স্যাক্টলি, লেভেল ওয়াইজ, যার যত ক্ষমতা। ঠিক আছে, জি স্যার। ক্ষমতা বেশি হলে, মানে আমরা যদি টপ ডাউন ইন্টিগ্রেশনে যাই, তাহলে এখানে যেই টেস্টিং, যেই ইউনিটের ক্ষমতা বেশি তার থেকে শুরু করব। আর বটম জি আপে স্যার। গেলে যেই ইউনিটের ক্ষমতা কম তার থেকে শুরু করব। ব্যাপারটা অনেকটা এরকম, ওকে? আচ্ছা, জি স্যার। এরপরে আমি যখন ইন্টিগ্রেশন করে ফেলবো, তখন ইন্টিগ্রেশন করার পর কি আমার একটা সিস্টেম দাঁড়িয়ে যাবে না, বড় একটা সিস্টেম, হোল সিস্টেম? জি স্যার। সিস্টেমটাকেও আমাকে টেস্ট করতে হবে, কারণ সিস্টেমের মধ্যে পুরো একটা সিস্টেমকে টেস্ট করার জন্য আমাকে রেডি থাকতে হবে। So this is the next level, and in the testing and test in the testing and test the system as a whole, আমরা কিন্তু পুরো সিস্টেমটাকে as a whole টেস্ট করে থাকি। Once all the components are integrated, the application as a whole is tested rigorously to see that it meets quality standards. আমরা কিন্তু যখনই আমাদের মানে পার্টিকুলার কম্পোনেন্ট গুলোকে আমরা ইন্টিগ্রেট করছি, পার্টিকুলার ইউনিটকে একটু আগে যেটা দেখালাম, যে লগ ইন করছি, তারপরে সামথিং, এগুলো করে করে আমরা যখন একটা পুরো সিস্টেম পাচ্ছি, আমরা কি করি, আমরা তখন এটাকে মানে কোয়ালিটি স্ট্যান্ডার্ডে চেক করার জন্য মানে চেক করার জন্য আমরা এটাকে প্রস্তুত করি, যে এখন এটা পুরো সিস্টেমের অ্যাজ এ হোল এই সিস্টেমটার কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা। সো দিস টাইপ অফ টেস্টিং ইজ পারফর্ম বাই স্পেশালাইজড টেস্টিং টিম। এই টেস্টিংটা সাধারণত একটা স্পেশাল, যারা অনেকদিন ধরে টেস্টার হিসেবে কাজ করছে, তারা পারফর্ম করে থাকে। এইটা তো গেল ফাংশনাল টেস্টিং, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? না স্যার বুঝেছি। এবার আসলে হচ্ছে নন ফাংশনাল টেস্টিং। তাহলে নন ফাংশনাল টেস্টিং এর ব্যাপারটা কিরকম? আচ্ছা, নন ফাংশনাল জিনিসগুলো দেখতে কিরকম হয় বা এটা শুনতে কিরকম হয় বলতো? নন ফাংশনাল রিকোয়ারমেন্টটা কি, কখন আমরা এগুলোকে নন ফাংশনাল বলবো? কোনো আইডিয়া আছে? স্যার নন ফাংশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে সেগুলো স্যার যেগুলো আর কি আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি না, বাট এগুলো আর কি স্যার আমাদের ইয়া থেকে স্যার ব্যাক এন্ড থেকে স্যার আমাদের কাজ করে আসতে হয়। ব্যাপারটা হচ্ছে যে এগুলোকে স্পেসিফিক ভাবে বলার কিছু নাই। যেমন জি আমি স্যার। একটা হ্যাঁ। সফটওয়্যার যখন বানাবো, আমার সিকিউরিটি দরকার। সো সিকিউরিটি যে দরকার, এটা আমাকে স্পেসিফিক ভাবে মেনশন করার কিছু না। এটা এমনি, এটা একটা সফটওয়্যার বানালে যে সিকিউরিটি লাগবে সেটা জানারই কথা। এটা যে জি স্যার। নেটওয়ার্ক দিলে হলে সমস্যা, সেটা এটা এটা একটা পার্ট অফ এ সফটওয়্যার, এটাকে আমাকে
মেনশন করে দেওয়ার কিছু নাই যে হ্যাঁ আমার এখানে নেটওয়ার্ক ভালো হতে হবে, কারণ এটা সবাই জানে নেটওয়ার্ক খারাপ হলে আমার সফটওয়্যার দিয়ে কোনো কাজ হবে না, রাইট? তো জি এই স্যার। ধরনের জিনিসপত্রগুলোকে যখন আমরা হ্যান্ডেল করব তখন কিন্তু বেসিক্যালি আমরা নন ফাংশনাল নিয়ে কথাবার্তা বলছি। আচ্ছা, সো নন ফাংশনাল ক্ষেত্রে এখন কি হচ্ছে, প্রথমে আসতেছে পারফরমেন্স টেস্টিং। একটা সফটওয়্যার বানালেই তো হলো না, সেটার কি অবস্থা, তার পারফর্ম করতে পারছে কিনা। ধরো এখন মনে করো অনেকে আছে জিম করে একটা ভালো হেলদি বডি বানালো, কিন্তু সে যদি সেটাকে তাকে তো পারফর্ম করে দেখাতে হবে এখন, রাইট? যে তার বডিটা মানে ওই রেসলিং এর জন্য পারফর্ম করছে বা অন্য কিছুর জন্য পারফর্ম করছে, রাইট? তো তাকে জি স্যার। কিন্তু পারফর্ম করে দেখাতে হবে। সফটওয়্যারটা অনেকটা কিন্তু এরকম যে ঠিক আছে সফটওয়্যারটা বানালাম, কিন্তু সেটাকে তো পারফর্ম করতে পারছে কি পারছে না সেটা টেস্ট করার বিষয় আছে। So it is mostly used to identify any bottlenecks or performance issues rather than finding the bugs in software. So এই নন ফাংশনাল টেস্টিং এর এই পারফরমেন্স টেস্টিংটাকে আসলে সাধারণত বাগ ফাইন্ড আউটের জন্য না, সাধারণত ওরা দেখে যে পারফরমেন্সটা কেমন, সফটওয়্যারে ত্রুটি আছে, এরর আছে, সেগুলোর দিকে ওরা এখন করছে না, মনোনিবেশ করছে না। ওরা দেখছে যে পারফরমেন্সটা কেমন। এখন পারফরমেন্স কিভাবে দেখবে? দেয়ার আর ডিফারেন্ট কজেস উইচ কন্ট্রিবিউট ইন লোয়ারিং দ্য পারফরমেন্স অফ সফটওয়্যার। কিছু কজেস আছে যারা কিনা সফটওয়্যারটা পারফরমেন্সকে একদম লোয়ার করে দেয়। কিরকম? নেটওয়ার্ক ডিলে। এখন মনে করো নেটওয়ার্ক ডিলে রিলেটেড ইস্যু আছে। এখন তুমি যত ভালো সফটওয়্যারই ইউজ করো না কেন, যত ভালোভাবে সফটওয়্যারটাকে ডেভেলপ করো না কেন, সফটওয়্যারটা লোড হইতে সময় লাগে, সফটওয়্যারটা মানে হঠাৎ করে মানে মাঝখান দিয়ে বন্ধ হয়ে যায়। তো এগুলো কি একটা প্রবলেম না? তো এই জিনিসটা কিন্তু তোমার আগে থেকে টেস্ট করে ফেলতে হবে যে তোমার সফটওয়্যারে এরকম কিছু হয় কিনা। বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝছি। এরপর হচ্ছে ক্লায়েন্ট সাইড প্রসেসিং। এখন মনে করো যে তুমি যখন সফটওয়্যারটা মানে চিন্তা করবা, তুমি যখন সফটওয়্যারটাকে বানাবা, তখন তোমাকে চিন্তা করতে হবে যে ক্লায়েন্ট সাইডে যে আমি ডেটা পাঠাবো, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলা কেমন। এখন তুমি মনে করো এমন একটা সফটওয়্যার বানালা যেটা হেভি হেভি এন্ডে সফটওয়্যার, যেটার জন্য অনেক অনেক র্যাম লাগে, যেটার জন্য অনেক অনেক মেমোরি লাগে, যেটাকে ইউজ করতে হলে হাই কনফিগারেশনের কম্পিউটার লাগে। এখন সবাই তো আর হাই কনফিগারেশনের কম্পিউটার ইউজ করে না, রাইট? এখন সবাই কি আর তোমার সায়েন্টিফিক কাজ করে নাকি, বা সবাই কি আর তোমার মানে নাসা রিলেটেড কাজ করে নাকি? সো এখন আমার কথা হচ্ছে যে তো এরকম আমি যদি সবার কথা চিন্তা না করে একটা হেভি সফটওয়্যার বানাই যেটাতে আমার রিকোয়ারমেন্ট বেশি লাগে, একদম সুপার কম্পিউটার দরকার হয়, তাহলে কি সেটা করে কোনো লাভ আছে? না স্যার। এক্স্যাক্টলি। তো আমাকে ক্লায়েন্ট সাইড প্রসেসিংটাও টেস্ট করে দেখতে হবে যে আমি যে সফটওয়্যারটা বানালাম সেটা সব ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ঠিকঠাক মতো চলবে কিনা। ঠিক আছে, যে যেই কম্পিউটারই ইউজ করুক না কেন, যে যেই মেশিনই ইউজ করুক না কেন, সফটওয়্যারটার পারফরমেন্স কেমন হবে মেশিন টু মেশিন ভেদে। ঠিক আছে, এরপর হচ্ছে ডেটাবেস ট্রানজাকশন প্রসেসিং। ওই একই রকম, আমি ডেটাটাকে কিভাবে হ্যান্ডেল করছি, কম্প্রেস করে পাঠাচ্ছি নাকি ডেটাটাকে কতটুকু ফাস্টার দিতে পারছি, এইসব জিনিসপত্র নিয়ে সাধারণত এই টেস্টিং গুলা করা হয়। আচ্ছা, লোড ব্যালেন্সিং বিটুইন সার্ভার। সার্ভার যে আমরা যে সফটওয়্যারটা বানাচ্ছি সেই সফটওয়্যারটার জন্য সার্ভার লাগবে কি লাগবে না? জি স্যার, লাগবে। এবং মাল্টিপল সার্ভারও লাগতে পারে। একটা সার্ভার মানে একটা সফটওয়্যার, এখন ফেসবুকের যেমন আমি যদি ফেসবুকের কথা বলি, সেখানে তোমার কাছে কি মনে হয় ওদের কি একটা সার্ভার? অবশ্যই না স্যার, ওদের মাল্টিপল সার্ভার তো আছে, কারণ লোডস অফ ডাটা। এক্স্যাক্টলি, ডাটার কোনো এখানে হিসাব আছে মানে এত এত পরিমাণ ডেটা। সো এদের জন্য কিন্তু মাল্টিপল সার্ভার, এবং এখানে লোড ব্যালেন্স করতে হবে যে প্রত্যেকটা সার্ভারের মধ্যে লোড যাতে সমানভাবে পড়ে। একটার মধ্যে আমি খুব হেভি লোড দিয়ে ফেললাম, আরেকটাতে লোডই নাই, তাহলে পরে তো আমার ডিস্ট্রিবিউশনটা ঠিক মতো হলো না। তো এটাও টেস্ট করতে হবে, এটাও আমি সফটওয়্যারটাকে আমি বারে বারে চালিয়ে চালিয়ে আমি টেস্ট করব যে হ্যাঁ লোড ব্যালেন্স ঠিক মতো হচ্ছে কিনা, প্রত্যেকটা সার্ভারের হিট কেমন যাচ্ছে। ঠিক আছে, দেন হচ্ছে আলটিমেটলি আমি ডেটা রেন্ডারিং এ দেখবো যে ডেটা প্রসেসিংটা কেমন হয়, প্রসেসিং ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তো এই জিনিসগুলো কিন্তু টেস্ট করা হচ্ছে আমার পারফরমেন্স টেস্টিং এর কাজ। ঠিক আছে, যে সবকিছু এখানে যে কয়টা কথা বললাম, এই কয়টা কথা হচ্ছে একদম মানে মূল কথা, যে এগুলো করতেই হবে, এগুলো না করলেই না। আচ্ছা, সো পারফরমেন্স টেস্টিং ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যান্ড ম্যান্ডেটরি টেস্টিং টাইপ। আচ্ছা, কিসের জন্য? প্রথম কথা হচ্ছে স্পিড। একটা সফটওয়্যারকে আমি টেস্ট করে দেখবো যে কিরকম স্পিড, আমি যখন ডেটা প্রসেস হচ্ছে, ডেটা যখন আমি দিচ্ছি বা ডেটা যখন অ্যাক্সেস হচ্ছে, রেসপন্স টাইমটা কেমন। এখন এটা তুমিও স্বীকার করবা, এটা অবভিয়াসলি, যে একটা সফটওয়্যার যদি স্ক্রোল করতে বেশি টাইম লাগে তোমার মাথা গরম হয়ে যায়। জি এটা অস্বীকার স্যার। করার কিছু নেই। ঠিক আছে, এটা এটা যত ঠান্ডা মানুষই হোক মাথা গরম হয়ে যায় সফটওয়্যার যদি স্ক্রোল করে কি বেশিক্ষণের জন্য, এটা হিউম্যান সাইকোলজি রিলেটেড। তো এটা দেখতে হবে যে আমার সফটওয়্যারটা কি এরকম কিনা যেটা বানালাম।
যদি এরকম বেশিক্ষণ স্ক্রল করে ভেতরে দেখতে হবে যে কোথায় কোন লজিকে সমস্যা আছে, কোন ডেটা স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে, কিভাবে এটাকে ফাস্টার বানানো যায়। আচ্ছা, এরপর ক্যাপাসিটি। আমার যতটুকু মানে যতটুকু আমার ক্যাপাসিটি আছে, যতটুকু আমার ইউজারকে সে একসেপ্ট করতে পারে, হ্যাঁ সেটা মানে সেটা কি বজায় থাকতেছে কিনা, নাকি দেখা যাচ্ছে যে অল্প কিছু মানুষ অল্প কিছু হিট পড়লেই তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, স্ট্যাবল কিনা সফটওয়্যারটা, আমার যে সফটওয়্যারটা আছে সেটা কি স্ট্যাবল কিনা, সেটা মানে কতক্ষণ আমাকে সার্ভিস দিতে পারছে। তারপর স্ক্যালেবিলিটি হচ্ছে এটার মানে জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে আমি যদি ধরা যাক 100 ইউজারের জন্য এখন আমি আমার সফটওয়্যারটাকে সাপোর্ট দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে আমি 1000 ইউজারের জন্য এটাকে প্ল্যান করব যে 1000 ইউজার হিট করলেও আমার সফটওয়্যারটাতে কোনো প্রবলেম হবে না, আস্তে আস্তে আমি বাড়াবো। ফর এক্সাম্পল একটা ইউনিভার্সিটিতে যেমন হয় আস্তে আস্তে স্টুডেন্ট বাড়ে, সো প্রথম দিকে স্ক্যালেবিলিটিটা ছোট থাকে, 100 জনের জন্য হয়, বা একটা নতুন সফটওয়্যার যখন করে সেটা 200 জনের জন্য করে, কিছুদিন পর সেটাকে 500 করে, তারপরে 1000 করে। সো এই যে বাড়ছে, এই স্ক্যালেবিলিটিটা অ্যাটলিস্ট থাকতে হবে। এবং একই সাথে আমি যদি কোনো নতুন ফিচার অ্যাড করতে চাই, সফটওয়্যারটাকে একটু বাড়াতে চাই, এনহ্যান্স করতে চাই, এনরিচ করতে চাই বা এক্সটেন্ড করতে চাই, সেই জিনিসগুলোর সেই জিনিসগুলো হবে কিনা সেটাও কিন্তু টেস্টিং করতে হবে। তো এই সবগুলো জিনিসে আসলে এগুলো দেখেই বোঝা যায় যে স্পিড, ক্যাপাসিটি, স্টেবিলিটি, স্কেলেবিলিটি এগুলো বলার কিছু নাই, এগুলো এমনিই লাগবে, ঠিক আছে, এগুলো মেনশন করার কিছু নাই। তো এগুলা টেস্ট করার জন্য আমার পারফরমেন্স টেস্টিংটা দরকার হয়। বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ইট ক্যান বি আইদার কোয়ালিটেটিভ অর কোয়ান্টিটেটিভ টেস্টিং। এই যে কোয়ালিটেটিভ কেন, এই যে স্পিডটা ঠিক আছে কিনা, ক্যাপাসিটি কিরকম, এগুলো কোয়ালিটির বিষয়। আর কোয়ান্টিটিভ কি, এই যে স্কেলেবিলিটি, 100 জন এখন নিতাম পরে 1000 জন নিব। তো এই ধরনের জিনিসগুলোকে আমরা টেস্টিং করতে সাধারণত এই পারফরমেন্স টেস্টিংটা ব্যবহার করি। এখন তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, টেস্টিং আপনি বলে যাচ্ছেন পারফরমেন্স টেস্টিং করব, লোড টেস্টিং করব, অমুক টেস্টিং, এগুলো কি দিয়ে করব, সেটা আমি দেখাবো যে আমরা কি দিয়ে টেস্টিং গুলো করি। আচ্ছা, তো এখন এই যে পারফরমেন্স টেস্টিং এর কথা বলা হয়েছে না, এই জি পারফরমেন্স স্যার। টেস্টিং কিন্তু আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, দেখো, and can be divided into different subtypes such as load testing and stress testing. সো এই পারফরমেন্সটাকে দুই ভাগে ভাগ করে, ওরা একটাকে ওরা বলছে লোড আর একটাকে বলছে স্ট্রেস। এখন লোড আর স্ট্রেসের মধ্যে ডিফারেন্সটা কোথায় খেয়াল করো। লোড টেস্টিং, a process of testing the behavior of software by applying maximum loads in terms of software accessing and manipulating large input data. এখন মনে করো যে একটা সফটওয়্যার 1000 জন ইউজার একসেপ্ট করতে পারে, তার তার হাই পয়েন্ট কত, সে 1000 এট এ টাইম 1000 জন ইউজার তাকে মানে হিট করতে পারবে। তো আমি তাকে ওই লোডটা দিয়ে দেখবো যে 1000 লোড দেওয়ার পরে আমার সফটওয়্যারটা কি কোনোভাবে কোনো কারণে ক্র্যাশ করছে, বা আমার সফটওয়্যারটা কি কোনো কারণে বন্ধ হয়ে গেল বা কিছু হলো। তোমরা যদি ইউসিস এর কথাটাই দেখো, ইউসিস কিন্তু এখন অনেক ইমপ্রুভ, তাই না? জি স্যার। কিন্তু জি আগে স্যার। আগে কিন্তু একটা সমস্যা হতো, আগে যেটা হতো যে আমরা এটা প্রায় যেটা দেখতাম যে বেশি হিট হলে পরে এটা হ্যাং হয়ে যেত, রাইট? জি স্যার, ক্র্যাশ তো করতো। ক্র্যাশ করতো। তো এই জিনিসগুলো আগেই টেস্ট করে দেখা হয় যে আমার এতগুলো হিট হলে কি প্রবলেম হবে কিনা। ইট ক্যান বি ডান এট বোথ নর্মাল এন্ড পিক লোড কন্ডিশনস। তার মানে আমি 500 জন দিয়ে দেখবো, 200 জন দিয়ে দেখবো, নর্মাল ভাবে দিয়েও দেখবো, আবার 1000 হিট দিয়েও দেখবো যে আমার সফটওয়্যারটা এই লোড নিতে পারছে কিনা। This type of testing identifies the maximum capacity of software and its behavior at peak time. তার মানে একটা সফটওয়্যার কতটুক পরিমাণ লোড নিতে পারে সেটা তার পিক টাইমে, মানে আমি যখন একদম হাইয়েস্ট লোডটা দিব কতটুক লোড সে নিতে পারে, সেটা আমি সাধারণত এখান থেকে দেখি। আচ্ছা, সো এই যে লোডটা সে নিতে পারছে, ফর এক্সাম্পল এটা অনেকটা এরকম যে আমার কাছে 500 টাকা, আমার খরচ করার ক্ষমতা আছে 500 টাকা। ঠিক আছে, ব্যাপারটা কি, আমার খরচ করার ক্ষমতা আছে 500 টাকা এবং আমার কাছে আছেও 500 টাকা। তো ওই 500 টাকা দিয়ে আমি এখন কাজ চালাবো, রাইট? জি স্যার। আমার হাইয়েস্ট পিক কিন্তু 500, আমার ক্ষমতাও 500, আমার কাছে রাইট নাও আছেও 500 টাকা। তো ওর হচ্ছে 1000 ও নিতে পারবে, ওকে টেস্ট করে দেখা হচ্ছে 1000 জন দিয়ে যে কি অবস্থা, কতটুকু নিতে পারে। এখন মনে হয়তো অনেকেরই প্রশ্ন আসে, আচ্ছা আপনার টেস্ট যে করতেছেন কি দিয়ে টেস্ট করতেছেন, খেয়াল করো। মোস্ট অফ দ্য টাইম লোড টেস্টিং ইজ পারফর্ম উইথ দ্য হেল্প অফ অটোমেটেড টুলস। কিছু অটোমেটেড টুলস আছে সাচ এস লোড রানার, অ্যাপ লোডার, আইবিএম রেশনাল পারফরমেন্স টেস্টার, অ্যাপাচে জেমিটার, সিল্ক পারফর্মার, ভিজুয়াল স্টুডিও লোড, অনেক কিছু। এর মধ্যে আমি একটু লোড রানারটাকে তোমাদেরকে দেখাই। তো আমি যদি একটু লোড রানারটাকে দেখাই তাহলে, সো দেখো আমি লোড রানারটা যা সার্চ দিব, এই যে দেখো ও কি বলছে, দেখো দেখা যায় লোড জি রানার স্যার। ইজ এ সফটওয়্যার টেস্টিং টুল ফ্রম মাইক্রোফোকাস।
দেখা যাচ্ছে জি লোড স্যার, দেখা রানার ইজ যাচ্ছে। এ সফটওয়্যার টেস্টিং টুল, এই যে এইটার থ্রুতে টেস্ট করা হয়। এবং আমরা আসলে মানে এই জিনিসগুলো কিন্তু মানে হয়তো কেউ শুনেছে, হয়তো অনেকে শুনেনি, ঠিক আছে। তো এই যে লোড রানার এটা আর কি বেসিক্যালি একসাথে লেখে। তো এখন আমি এটা নিয়ে আসলে এটার ইয়াটা চেক করছিলাম যে এই সফটওয়্যারটা কি কতটুক সফটওয়্যার, যে সে এত ভারী ভারী সফটওয়্যার গুলোকে চেক করে। তো আমি যখন এটা নেট ওয়ার্থ দেখলাম আর কি, আমি এটা ধরো এটা আমি যখন নেট ওয়ার্থ দেখছিলাম, এখানে আবার ব্যাপার স্যাপার আছে। এখানে কোথাও কি বলেছে, আচ্ছা হাউ মাচ লোড রানার কস্ট। তো এখানে দেখো ওদের কিন্তু হিউজ ব্যাপার স্যাপার, ওরা কিন্তু দেখছো মানে কতটুকু কস্ট করে দেখতে পাচ্ছ, থ্রি জি ইয়ার্স স্যার। টোটাল কস্ট। ঠিক আছে, এটা কিন্তু আসলে ছোটখাটো কোনো সফটওয়্যার না। ঠিক আছে, সো এত এত ডলার ফর লোড রানার 3 ইয়ার সফটওয়্যার ফিস। ঠিক আছে, তো জি যে স্যার। কোম্পানি 3 বছরের জন্য নিবে তাকে কিন্তু এত ডলার ব্যয় করতে হবে। বোঝা যাচ্ছে? So আমরা কিন্তু এখানে বসে জিনিসগুলো বুঝতে পারি না, কিন্তু অনেকগুলো কোম্পানি কিন্তু এগুলো ইউজ করছে। ঠিক আছে, তো জি এরকম স্যার। একটা সফটওয়্যার বানাতে পারলে মনে করো যে আর চাকরি টাকরি করা লাগবে না। আচ্ছা, তো ব্যাপারটা অনেকটা এরকম। ঠিক আছে, তো এই সফটওয়্যার গুলোর থ্রুতে সাধারণত চেক করে দেখা হয়, এই টেস্টিং গুলো চেক করা হয় যে আমার সফটওয়্যারটা কি অবস্থায় আছে, কতটুকু লোড নিতে পারে। এখানে আরো অনেক এক্সাম্পল আছে, অ্যাপ লোডার আছে, আইবিএম রেশনাল পারফরমেন্স টেস্টার। এগুলো তোমরা নিজেরা একটু সার্চ দিলে, তোমরা যদি ইন্টারেস্টেড থাকে কেউ, নিজেরা সার্চ দিলে পাওয়া যাবে। আচ্ছা, আরেকটা কি স্ট্রেস টেস্টিং। স্ট্রেস, এটা গেল লোড টেস্টিং। এখন স্ট্রেস টেস্টিংটা কি? লোডটা হচ্ছে আমি যদি টাকা দিয়ে বুঝাই, ফর এক্সাম্পল আমার হাইয়েস্ট পিক হচ্ছে 500 টাকা খরচ করার অ্যাবিলিটি আমার আছে, আমার কাছে আসেই 500 টাকা। এখন মনে করো আমার কাছে আছে 500 টাকা, বাট আমি এই 500 টাকা নিয়ে কিছু কিনতে গিয়ে দেখলাম টাকাটা ছেঁড়া। আমার কি স্ট্রেস বেড়ে যাবে কি বেড়ে যাবে না? আমার জি তখন স্যার, কপালে বাড়বে। একটা হ্যাঁ, একটা একটু একটু আমার চিন্তায় পড়বো নাকি পড়বো না। তো এটা বলবো স্যার। হচ্ছে অনেকটা এরকম। এটা কিরকম? This testing type includes the testing of software behavior under abnormal condition। মানে আমি এখন একটা abnormal কন্ডিশনে পড়ে গেছি। আমার ক্যাপাসিটি না, আমার এখন একটা abnormal কন্ডিশন আসছে। কিরকম? ওই যে ছেঁড়া টাকার মতো যেটা বললাম। Taking away the resources, applying load beyond the actual load limit is stress testing। তার মানে ধরো তার যেই রিসোর্সটা ছিল, ধরো একটা সফটওয়্যার একটা রিসোর্স ইউজ করতেছে, ধরো একটা ডেটাবেস ইউজ করতেছে। হ্যাঁ, আমি তার ডেটাবেসটা অফ করে দিলাম। ওকে, বা স্যার। ধরো সে একটা নেটওয়ার্ক একটা মানে কন্টিনিউয়াস পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার ইউজ করতেছে, আমি তার পাওয়ারটা অফ করে দিলাম। তখন সে কিভাবে জিনিসটাকে মানে ম্যানেজ করবে। যেমন মনে করো, ধরো ব্যাপারটা এমন হলো যে একটা সফটওয়্যারের মাধ্যমে ইউজার টাকা পয়সার লেনদেন করছে, এখন হঠাৎ করে কারেন্ট চলে গেল, লোডশেডিং। এটা হতে পারে না? এটা তো খুব কমন একটা সিনারিও। যদিও জি স্যার। তোমরা হয়তো বলতে পারো যে হ্যাঁ এটা তো খুব সিকিউরড, এখানে তো 24 ঘন্টা বিদ্যুৎ থাকার কথা। কিন্তু সিচুয়েশন তো আর বলে কয়ে আসে না, এমন তো হতেই পারে পুরা কোথাও কারেন্ট নাই, একটা বিপর্যয় নেমে আসছে, তখন তো জি কারেন্ট স্যার। চলে গেল। তখন এই মাঝখানে ধরো টাকা ট্রান্সফার হচ্ছে, এর মাঝখানে যদি কারেন্টটা চলে যায়, তখন সফটওয়্যারটা কিভাবে বিহেভ করবে? ওকে বসে থাকবে? আর ইউজার যে ওই পাশে টাকা ট্রান্সফার করতেছে সে তো হার্ট ফেল করবে যে এই আমার টাকা গেল কই, সফটওয়্যারের মধ্যে কি আমি তো ট্রান্সফার করতেছি, এখান থেকে কোথায় কি হচ্ছে এখন, রাইট? তো জি তখন স্যার। ইউজারকে একটা মেসেজ দেওয়া দরকার না যে রিজিউম, আবার নতুন করে শুরু করেন, এটা মাঝখানে কিছু একটা ইন্টারাপ্ট হয়েছে, নেটওয়ার্কে ইন্টারাপ্ট হয়েছে, বা এটা তো সফটওয়্যারে নিজে থেকে পারফর্ম করা উচিত, রাইট? তো জি স্যার। এই জিনিসগুলো কিন্তু আমি স্ট্রেস টেস্টিং এ দেখি, যে একটা সফটওয়্যার থেকে আমি যদি রিসোর্সেস গুলো নিয়ে ফেলি, বা তাকে যদি এরকম এক্সট্রা লোড দেই, তখন সে কি রকম আচরণ করে, বা তাকে তখন তার রেসপন্সিবিলিটি কি হওয়া উচিত। ঠিক আছে, সেটা আমি কিন্তু এর উপর ভিত্তি করে আমি তৈরি করি। দ্য মেইন ইন্টেন্ট ইজ টু টেস্ট দ্য সফটওয়্যার বাই অ্যাপ্লাইং দ্য লোড টু দ্য সিস্টেম অ্যান্ড টেকিং ওভার দ্য রিসোর্সেস ইউজ বাই দ্য সফটওয়্যার। এই যে দেখো, যে রিসোর্স গুলো সফটওয়্যারটা ইউজ করতো সেগুলোকে আমি নিয়ে ফেললাম। ঠিক আছে, জি তো স্যার। এখন কথা হচ্ছে যে আমি যে বলছি আচ্ছা আমি নিয়ে ফেললাম, তো নিয়ে ফেলা মানে জিনিসটা কিরকম, আমি কি কি জিনিস করতে পারি। হয়তো আমি এরকম করলাম যে একটা সফটওয়্যার রান করছে, ওই রানের মাঝখানে আমি নেটওয়ার্ক শাটডাউন করে দিলাম, অথবা ডেটাবেস টার্ন অফ করে দিলাম, অথবা অন্য অন্য প্রসেস সিমুলটেনিয়াসলি আমি রান করা শুরু করে দিলাম, তাহলে তার মেমোরিটা মানে ভাগ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে একই একটা কাজ হচ্ছে একটা সফটওয়্যার দিয়ে, তার সাথে আমি ওই মেশিনেই অনেকগুলো কাজ একসাথে চালিয়ে দিলাম। ঠিক আছে, সো একই সাথে যদি আমি মাল্টিপল কাজ চালাই আবার সফটওয়্যারও চলে, তাহলে মানে ব্যাপারটা কি কি হবে, মানে ওখানে কি দেখতে পাবো আমি, বা সমস্যাটা কি হতে পারে? স্যার ওইখানে স্যার মানে ওভারলোডের একটা এরর দেখাতে পারে, অথবা স্যার হ্যাঁ, হচ্ছে হলো ও আর কি
মানে কাজ করতে পারতেছে না বা অ্যাক্সেস পাচ্ছে না, এই এরর দেখাতে পারে স্যার। বা কি ধরনের প্রবলেম সে ফেস করছে সেটাও আমি দেখতে চাইতে পারি। ঠিক আছে, সো তার এই জি এই স্যার। এইগুলো জিনিসের জন্য বেসিক্যালি আমরা এটা ব্যবহার করি। আচ্ছা, সো এখানে ওরা কি বলেছে দেখো, শাটডাউন অর রিস্টার্ট অফ নেটওয়ার্ক ফোর্স র্যান্ডমলি, হঠাৎ করে আমি শাটডাউন করে দিব। টার্নিং দ্য ডেটাবেস অন অর অফ, হঠাৎ করে ডেটাবেসটা অফ করে দিব, দেখবো যে সে কি রেসপন্স করে, সফটওয়্যারটা কি বলতেছে, ডেটাবেস পাচ্ছে না নাকি একদম মানে অফ হয়ে বসে আছে। রানিং ডিফারেন্ট প্রসেসেস দ্যাট কনজিউম রিসোর্সেস, একই সাথে মনে করো যে সফটওয়্যারও চালাচ্ছি, একটা মেশিনে সফটওয়্যারও চলতেছে, তার সাথে সাথে অন্য প্রসেসও চলতেছে যারা মেমোরি কনজিউম করে ফেলতেছে, সার্ভারের মেমোরি কনজিউম করে ফেলতেছে, সিপিইউ মেমোরি কনজিউম করে ফেলতেছে। তো এইভাবে আমরা বেসিক্যালি সাধারণত এই স্ট্রেস টেস্টিংটা দেখে থাকি। ঠিক আছে, সো পারফরমেন্স টেস্টিংটা আমরা বুঝতে পেরেছি, পারফরমেন্স কিভাবে টেস্টিং করব, এবং সেখান থেকে লোড আর স্ট্রেস টেস্টিং, এই দুটো টেস্টিং বুঝতে পেরেছি। জি স্যার, বুঝেছি। আচ্ছা, তো এই দুটো টেস্টিং কে পারফরমেন্সের আন্ডারে ফেলা হলো কেন, মানে এরাও কি পারফরমেন্সটাকে মেজার করে? স্যার এই এরা তো এখানে পারফরমেন্সের এনহ্যান্সমেন্টটা স্যার চেক করে। এনহ্যান্সমেন্ট বলতে তুমি কি বুঝাচ্ছ? স্যার এনহ্যান্সমেন্ট বলতে স্যার আমি যেটা আর কি বুঝাচ্ছি যে মানে আমার যদি স্যার আপনি আর কি এখানে লোড আর স্ট্রেস বলতে স্যার আমরা বেসিক্যালি যেটা বুঝি যে মানে আমার সফটওয়্যারটা কতটুকু আর কি শক্ত বা ওর ভিত্তি কতটুকু শক্ত স্যার, এইটা স্যার আর কি আমি এনহ্যান্সমেন্ট দিয়ে বুঝাতে চাচ্ছি। এক্স্যাক্টলি, সেটাও তো একটা পারফরমেন্স। সে শক্ত মানে কি, তার জি সে স্যার। পারফর্ম ভালো করে, রাইট? সো জি এটাও একটা স্যার। পারফর্ম। তো আমরা এখন আসলাম হচ্ছে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট, টিডিডি, এটা এক ধরনের টেস্টিং। এখানে কি হচ্ছে দেখো, ফার্স্ট রাইট দ্য টেস্ট দ্যাট ডু দ্য ডিজাইন অর ইমপ্লিমেন্টেশন। তো প্রথমে আমাকে কি করতে হবে, আমাকে টেস্টটাকে লিখতে হবে। ঠিক আছে, এটাকে বলা হয় পার্ট অফ অ্যাজাইল অ্যাপ্রোচ, লাইক এক্সপির মতো আর কি। ঠিক আছে, এটাকে একটা অ্যাজাইল অ্যাপ্রোচেস এর মতো ধরা হয়। ঠিক আছে, টেস্ট ফার্স্ট ডেভেলপমেন্ট, জি স্যার। টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট আগে। ঠিক আছে, তো এই ডেভেলপমেন্টটা সাধারণত করা হয়, এটার জন্য একটা টুলস আছে যে ইউনিট, আমি এটা একটু সার্চ দিয়ে দেখাই, এবং তোমাদেরকে বাক্সে যে ইউনিট দিয়েই এই টেস্টিংটা দেখানো হয়েছে, এটা হচ্ছে যে ইউনিট। ঠিক আছে, এই যে ইউনিট টেস্টিং, দেখো আমি লিখলেই চলে আসে। এই যে ইউনিট ইজ এ ইউনিট টেস্টিং ফ্রেমওয়ার্ক ফর জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই টেস্টিংটা আমরা কখন করি, যখন জাভা দিয়ে কেউ আমরা কোনো কিছু ডেভেলপ করি, তখন আমরা এই যে ইউনিট টেস্টিংটা করি। এবং তোমাদের বাক্সে জাভা দিয়ে যে টেস্টিং গুলো দেখানো আছে সেগুলো এই যে ইউনিট দিয়ে দেখানো হয়েছে, এবং ওগুলোই হচ্ছে টেস্ট ড্রাইভেন টেস্টিং। ঠিক আছে, আচ্ছা, জি সো স্যার। এখন এটা গেল। আচ্ছা, সো এখানে কিন্তু টেস্ট কেসটা আগে আমরা লিখি, ওই যে প্রথমে একটা ছোট্ট মেথড আমরা লিখি, এই জিনিসটা আমি আমি বানিয়েছি, আমি তোমাদেরকে এটা লিংকটা দিয়ে দিব। সো এখানে আমরা যেটা করি, ছোট্ট একটা মেথড প্রথমে আগে লিখি, তারপরে তার উপরে সাধারণত আমরা এই টেস্ট গুলো চালিয়ে দেখি। ঠিক আছে, আমি পাইথনে এই পিএইচপি তে দেখিয়েছি, আর কিছু কিছু আছে জাভাতে দেখিয়েছে, বাক্সে সবই আছে। আচ্ছা, সো ইজ মোর দ্যান এ ওকে স্যার। মেয়ার টেস্ট টেকনিক, ইট সাবসিউমস পার্ট অফ এ ডিজাইন ওয়ার্ক। এটা কিন্তু শুধুমাত্র যে টেস্ট টেকনিক আমরা বলি তাও না, এটা কিন্তু ডিজাইন ওয়ার্কের সাথেও ইন্টার রিলেটেড। ঠিক আছে, সো কিভাবে ইন্টার রিলেটেড সেটা আবার আরেক পোর্শনের ব্যাপার। তো এখানে কি কি স্টেপস আছে, প্রথমে আমাকে একটা টেস্ট অ্যাড করতে হবে, এই যে আমি যেটা বললাম যে আমরা লিখবো। ঠিক আছে, দেন হচ্ছে রান, এই এরকম করে ছোট ছোট টেস্ট আমাদেরকে অ্যাড করতে হবে। রান অল টেস্ট এন্ড সি দ্যাট দ্য সিস্টেম ফেলস। তো প্রত্যেকটা টেস্টকে আমাকে রান করে দেখতে হবে, ছোট ছোট যে টেস্টগুলো আমি লিখেছি সেই টেস্টগুলোকে আমার কি যেটা করতে হবে, রান করে দেখতে হবে, রান করে দেখতে হবে যেটা কি ফেল করছে নাকি পাস করছে। এই জিনিসটা আমি যে টিউটোরিয়ালটা বানিয়েছি ওখানে দেওয়া আছে আর কি, কিভাবে টেস্টটা লিখতে হয়, কিভাবে রান করতে জি হয়। তো স্যার। আমি এই জন্য এখানে এক্সপ্লেনেশনে গেলাম না, ওই ইউনিট টেস্টিং এর ওই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে আচ্ছা। পারবা যে অ্যাড টেস্ট কিভাবে করছে, রান টেস্ট কিভাবে করছে, এবং ফেল দেখায় নাকি গ্রিন সিগন্যাল দেখায়। আচ্ছা, সো এটা কি করে, মেক এ স্মল চেঞ্জ টু মেক দ্য টেস্ট ওয়ার্ক। আচ্ছা, রান অল টেস্ট এগেইন এন্ড সি দে অল রান প্রপারলি। সো মনে করো যে আমি এখন দেখলাম যে একটা সিস্টেম, আমি একটা মানে টেস্ট রান করলাম এবং দেখলাম যে কোনো জায়গায় ফেল করতেছে, সি দ্যাট সিস্টেম ফেলস। তো কোনো জায়গায় দেখলাম যে ফেল করতেছে, তো আমি কি করব, কিছু চেঞ্জ করব। আমি চেঞ্জ করব যে আচ্ছা এই জায়গায় ফেল করতেছে, তার মানে কোনো সমস্যা আছে, তো সমস্যাটার মধ্যে আমি কিছু চেঞ্জ করব টু মেক দ্য টেস্ট ওয়ার্ক। কারণ আমার চেঞ্জ করা দরকার কেন, বা আমার এটাকে ঠিক করা দরকার কেন, কারণ হচ্ছে আমার এটাকে একদম কার্যকর করতে হবে যাতে করে সে টেস্ট মানে টেস্টটা যাতে কাজ করে। ঠিক আছে, টেস্টিং এ যাতে আমি গ্রিন সিগন্যাল পাই, কারণ এরর থাকলে তো আমি গ্রিন সিগন্যাল পাবো না, বা প্রবলেম থাকলে তো আর গ্রিন সিগন্যাল পাবো না। তো আমি এখানে ফেল পেয়েছি, ফেলটাকে আমি এই জায়গায় চেঞ্জ করেছি, ঠিক করেছি আর কি, সোজা বাংলা কথা বলতে। আচ্ছা, দেন মেক দ্য টেস্ট জি ওয়ার্ক, স্যার। রান অল দ্য টেস্ট এগেইন। ঠিকঠাক করার পরে আবারও আমি রান করব, এন্ড সি দে অল রান প্রপারলি।
ঠিক আছে, যদি তারা সব ঠিকঠাক মতো রান করে তাহলে তো ভালোই, তাহলে তো আমার টেস্ট সাকসেসফুল। আচ্ছা, সো রিফ্যাক্টর দ্য সিস্টেম টু ইমপ্রুভ দিস ডিজাইন এন্ড রিমুভ রিডান্ডেন্সিস। সো আমি এখানে সাধারণত যেটা করে থাকি যে রিফ্যাক্টর দ্য সিস্টেম। আচ্ছা, রিফ্যাক্টর আমি তোমাদেরকে একবার এই কথাটা বলেছিলাম, রিফ্যাক্টর মানে কি তোমরা বলো তো দেখি, তোমাদের মনে আছে? ইন্টারনাল জিনিস চেঞ্জ মানে আউটার জিনিস চেঞ্জ না করে কিন্তু ভেতরে আমরা কাজ করেছি, কাজ করে কিন্তু ভেতর সবকিছু ঠিকঠাক মতো আমরা ফিক্স করেছি, রাইট? মানে জি বাইরে স্যার। থেকে দেখতে কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে? তো জি আমরা স্যার, হ্যাঁ সাধারণত হ্যাঁ। এগুলো করি, ডিজাইন গুলোকে ইমপ্রুভ করি, এবং যদি কোনো ধরনের রিডান্ডেন্সি থাকে সেটাকেও আমরা রিমুভ করে থাকি এই টেস্ট ড্রাইভেন ডেভেলপমেন্টে। এখন এইগুলো কিভাবে করে সেটা আবার আরেক ইস্যু আর কি, যে আমরা এটা করতে কোনটা ব্যবহার করি, সবই তো আসলে একটা থেকে একটা পার্ট বের হয়। তো আমরা আসলে এটার কাজগুলো জেনে রাখি, কিভাবে করে সেটা আবার আরেকটা জিনিস। তো টেস্টিং তাহলে ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। টেস্টিং স্যার নিয়ে কোনো পারফরমেন্স কোয়েশ্চেন? টেস্টিং এর স্যার, পারফরমেন্স টেস্টিংটাতে স্যার আমার আরেকটা জিনিস একটু ইয়ে ছিল স্যার, ডাটা রেন্ডারিংটা স্যার যদি আরেকবার একটু বলতেন। ডেটা রেন্ডারিং মানে হচ্ছে ডেটা প্রসেসিং করা। ওই যে আমরা মনে পড়ে আমরা যে মডেল ভিউ কন্ট্রোলারে ভিউ যে ডেটা রেন্ডারিং করছিল, সে একটা সুন্দর একটা ফর্মে ইনফরমেশন লিখে আমাদের কাছে পাস করছিল, জি স্যার, হ্যাঁ মনে হ্যাঁ, পড়ে? ফরম্যাট করে দিচ্ছিল স্যার। ফরম্যাট করে দিয়েছিল, ওইটা কি ডেটা প্রসেস করছে সে বসে বসে জি স্যার, সুন্দর হ্যাঁ। লিস্ট। এরকম রেন্ডারিং বলতেও কিন্তু প্রসেসিং বোঝাচ্ছে, আচ্ছা স্যার, ঠিক আছে, ওইটাই স্যার। ডেটাগুলোকে প্রসেস করে। এখন কিভাবে প্রসেস করে ইট ডিপেন্ডস অন দ্য সিস্টেম। ওই এমভিসির প্রসেসিং এক রকমের, আবার অন্য জায়গায় প্রসেসিং, এটা তো ডিপেন্ডস অন দ্য তুমি কোন ধরনের সফটওয়্যারে কি প্রসেস করাবা ডেটা, রাইট? ডেটা প্রসেস তো অনেকভাবে হতে পারে, তাই না? জি স্যার, আমি হ্যাঁ যদি হ্যাঁ। কিছু ডেটা নিয়ে একটা লিস্ট বানাই, একটা একটা ফর্ম বানাই, সেটা এক ধরনের প্রসেসিং। আবার ডেটা গুলোকে আমি ইউজারের কাছে কিভাবে শো করব, মানে এগুলো নিয়ে কাজ কারবার করাও একটা প্রসেসিং। ওকে, জি স্যার। তো এইগুলো টেস্টিং হচ্ছে আমরা সাধারণত করে থাকি। তো আমরা যেটা করি নরমালি, আমি যদি এখানে বলি যে ফাংশনাল টেস্টিং এ তিন ধরনের টেস্টিং দেখানো হয়েছে: ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, সিস্টেম টেস্টিং। যেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে, মানে খুব একদম সহজ বলা যায়, যে প্রথমে ছোট ছোট ইউনিট টেস্ট করব, এবার সবগুলো ইউনিটকে একসাথে লাগিয়ে টেস্ট করব, তারপরে পুরো সিস্টেমটাকে আবার টেস্ট করব। আর পারফরম্যান্স টেস্টিং জি এর স্যার। মধ্যে ওরা বলতেছে আপনি সফটওয়্যারটার পারফরম্যান্স কেমন সেটা বসে বসে টেস্ট করতে পারেন। এবং সেখানে দুই ধরনের টেস্টিং ওরা দেখাইছে, যে একটা লোড রিলেটেড টেস্ট সফটওয়্যারকে করা হয়, স্ট্রেস রিলেটেড টেস্ট সফটওয়্যারকে করা হয়। ঠিক আছে, তো এই দুইটা গেল। জি আর স্যার, সবার লাস্টে ওরা বলেছে যে আপনারা ইউনিট টেস্ট টেস্টিং ড্রিভেন যদি ডেভেলপমেন্টটা দেখেন, চেক করবেন। হ্যাঁ, আপনি যদি ওই যে ইউনিটের যে ছোট ছোট টেস্টিং গুলা, সেগুলোকে আমরা সাধারণত টেস্ট ড্রাইভেন ডেভেলপমেন্ট দিয়ে আমরা কাজগুলো করে থাকি। ঠিক আছে, ছোট ছোট ইউনিটের যে টেস্টিং গুলো, যে টেস্ট কেস জি গুলোকে স্যার। নিয়ে কাজ করে থাকি আমরা। তো ক্লিয়ার কি ক্লিয়ার না? জি স্যার। জি কোনো স্যার, ক্লিয়ার। কোয়েশ্চেন? না স্যার, বুঝেছি। ওকে, সো আমার মনে হয় আজকে আমরা তাহলে এখানেই মুলতবি দেই। তো রেকর্ডিংটা অফ করি। স্যার।